আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 1 মিনিট, ইন্ধন আবার কি? আমি তোর বড় ভাই, ভুলে গেছিস? ভাইয়া বলে ডাকবি আমাকে, আর আপনি করে সম্বোধন করবি। কি বলো ইন্ধন? আমাদের কি ভাই বোনওয়ালা সম্পর্ক নাকি? কিছুদিন পরে তো আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হব। ইন্ধন চটে উঠে বলল, হোয়াট? বিয়ে? আর তোর সাথে? কে বলেছে তোকে এসব? কেন তুমি জানো না? আমাদের বিয়ে তো ছোটবেলায় ঠিক হয়েছিল, খালা খালু আর আব্বা আম্মা ঠিক করেছিল। ইন্ধনের মাথা গরম হয়ে গেল। সে ঠাস করে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে রাবেয়াকে ডাকতে লাগলো। ইন্ধনের ডাকাডাকিতে রাবেয়া সহ বাড়ির বাকিরাও এসে জড়ো হয়ে গেল। রাবেয়া ছেলের সম্মুখে এসে বলল, কি হয়েছে বাবা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? ইন্ধন তেজি গলায় বলল, মা, এই তুষ কি বলছে? কিসের বিয়ের কথা বলছে ও? সত্যি করে বলো। শান্ত হ বাবা। আগে বলো এসব সত্যি কিনা। হ্যাঁ, আসলে তোদের ছোটবেলায় কথায় কথায় আমরা বলেছিলাম বড় হলে তোদের বিয়ে দেব। তো হালিমা এখনো ওই কথার উপরই ভরসা করে আছে। হোয়াট ননসেন্স ইজ দিস? এটা কি কোনো পুতুল খেলা নাকি? বললেই হলো। আমি কিছুতে এসব মানি না। কিন্তু সমস্যা কি বাবা? কখনো না কখনো তো বিয়ে করতে হবে তোকে, তাই না? আর বিয়ের বয়সও হয়েছে এখন। তাহলে তুষিকে বিয়ে করলে কি সমস্যা? সমস্যা আছে মা। এতক্ষণে জহির মজুমদার বলে উঠলেন, কি সমস্যা সেটা তো জানতে চাচ্ছি, বলছো না কেন? তুষিকে বিয়ে করতে সমস্যা কোথায়? যথেষ্ট সুন্দর আর শিক্ষিত সে, তাহলে সমস্যা কি? কারণ আমার গার্লফ্রেন্ড আছে। ইন্ধনের কথায় সবাই অবাক হয়ে গেল। কিছু মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল। ইন্ধন আবারও বলে উঠল, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। আমি কাউকে ভালোবাসি। অনেকদিন হলো আমাদের সম্পর্ক, আর বিয়ে করলে আমি তাকেই করব। নীরবতা ভেঙে শামসুল মজুমদার বলে উঠলেন, মেয়েটা কে? কোথায় থাকে? বংশ পরিচয় কি? কানাডায় আমার সাথেই পড়তো। বিদেশি মেয়ে? না, বাংলাদেশেরই। আমার মতোই পড়াশোনা করতে গিয়েছিল। আমার 1 বছরের জুনিয়র। ওর স্টাডি শেষ হতে আরও বছরখানেক লাগবে, তারপর ও দেশে ফিরে আসবে। জহির মজুমদার বলে উঠলেন, কিন্তু তোমার খালা খালু তো আশা নিয়ে বসে আছে, তাদের এখন কি বলবো আমরা? সেটা আপনাদের বিষয়। কথা দেওয়ার সময় তো আর আমাকে জিজ্ঞেস করে দেননি, তাহলে এখন কি করবেন সেটা কেন জিজ্ঞেস করছেন? যা খুশি তাই বলুন। তবে আমি অন্য কাউকে কিছুতেই বিয়ে করতে পারবো না। এটা আমার শেষ কথা। এটা নিয়ে আর কোনো দ্বিতীয় কথা আমি শুনবো না। কথাগুলো বলে রাগে হনহন করে নিজের রুমে চলে গেল ইন্ধন। বুকের ভেতর কেমন অশান্তি হচ্ছে। এই মুহূর্তে ওর প্রিয়তমার সাথে কথা বলাটা খুব জরুরি, তাহলেই একটু শান্তি পাবে। ইন্ধন চলে যেতেই শামসুল মজুমদার তার ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, এই বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো। ইন্ধন কোনো মেয়ে না যে ওর সাথে জোশ চলবে। আর তাছাড়া ইন্ধনের কথাই বোঝা যাচ্ছে মেয়ের বংশ উন্নত হবে, তাই আর কোনো দ্বিমত করা দরকার নেই। এতে হিতে বিপরীত হতে পারে। ভাইয়ের কথার প্রত্যুত্তরে আর কিছু বললেন না জহির মজুমদার। তিনি বরাবরই একজন আজ্ঞাকারী ভাই। শামসুল মজুমদারের কথা তার কাছে সর্বোপরি। তিনি কখনো তার কথার বড় খেলাপ করেন না। অতঃপর ধীরে ধীরে সবাই জায়গা প্রস্থান করলেন। পঙ্খিও নিজের রুমে চলে গেল। এসব গিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন গিয়ে একটু গোসল দিবে। সবাই চলে গেলেও তুষি ঠায় দাঁড়িয়ে রইল। ইন্ধনের এই প্রত্যাখ্যান সে কিছুতেই মানতে পারছে না। না, সে এত সহজে হার মানবে না। ইন্ধনকে তো সে বসে এনেই ছাড়বে। বেলা তখন দুপুর গড়িয়ে বিকেলে আসা শুরু করেছে মাত্র। সূর্যের তীব্রতা কমে আসছে ধীরে ধীরে। নদীর বুকে পাল তুলে মাছ ধরা নৌকা চলছে। মাঝ নদীতে জেলে জাল ফেলে পানির মাছগুলো ছাকনির মতো ছেঁকে তুলছে। নদীর কিনারে গাছের ছায়ায় নিচে ঘাসের উপর বসে আছে এক কিশোর। ছোট ছোট পাথরের টুকরো নিয়ে পানিতে একটা একটা করে ঢিল ছুটছে আর জেলেদের মাছ ধরা দেখছে। গায়ের জামা কাপড়ে ময়লা মাটি লেগে আছে। কোনো এক কারণে মেজাজটা তার খুব খারাপ হয়ে আছে, তাই একাকী এখানে বসে আছে। বসে থাকতে থাকতে হঠাৎ পাশে তাকাতেই কিছুটা দূরে একটা মেয়ের উপর নজর পড়ল তার। ৬-৭-৫ বছরের একটা মেয়ে।
মেয়েটা ছাগল চড়াচ্ছে। তবে মেয়েটাকে দেখার কারণ হলো মেয়েটা ওর ছাগলগুলোর সাথে কি যেন কথা বলছে। মেয়েটার এই অদ্ভুত কাণ্ড দেখে কিশোর ছেলেটা হো হো করে হেসে ওঠে। তার হাসির ধ্বনিতে মেয়েটা তার দিকে ফিরে তাকালো, চোখ ঘুচি করে কোমরে 2 হাত ঠেকিয়ে বলল, এই এই তুমি হাসতেছো কেন? কিশোর তার হাসি কিছুটা থামিয়ে বলে উঠল, তুমি কি পাগল? ছাগলের সাথে কেউ কথা বলে? মেয়েটা একবার ওর ছাগলগুলোর দিকে তাকালো, তারপর ছেলেটির উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ তা ঠিক, কিন্তু এগুলো তো ছাগল না। তাহলে কি ভেড়া? হুম, তাও না। তাহলে কি? কয়া যাইব না, এডো অনেক গোপনীয় বিষয়। তোমাকে কলি, তুমি এ কথা সবাইকে বলে দিবে। ছেলেটার এবার একটু কৌতূহল জাগলো। সে মেয়েটার কিছুটা কাছে গিয়ে বসলো, তারপর কৌতূহলী হয়ে বলল, কসম কাউকে বলবো না, বলো না কি গোপন কথা। ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো তাহলে কইতাছি। শোনো, আসলে এরা হলো আমার বাহক। মানে? মানে আমি কোনো সাধারণ মাইয়া না, আমি একজন স্বপ্ন রাজ্যের রাজকন্যা। আর এরা হইল আমার ঘোড়ার গাড়ির ঘোড়া। আমরা জাদুর সাহায্যে এমন ছদ্মবেশ ধরে এখানে আসি। কিশোর ছেলেটা আবারও হেসে উঠে বলল, দূর, এসব তো রূপকথার গল্পে হয়, বাস্তবে এসব হয় নাকি? পাগল কোথাকার। ঠিক আছে, বিশ্বাস না করলে সেটা তোমার ব্যাপার। আমি তাইলে গেলাম, আমার রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিশোরী মজা করে বলল, তা রাজকুমারী এখানে কিসের জন্য এসেছেন শুনি? আমার রাজপুত্রকে উটকাইতে। শুনছি এইদিকেই নাকি কোথাও রাজপুত্র আছে। আচ্ছা, আমার কথা তো জানলে, তা তুমি কেডো তা তো কইলা না। কিশোর হাসি মুখে বলল, আমি? আরে আমাকে চিনলে না, আমিই তো সেই রাজপুত্র। যাহ, রাজপুত্র এমন হয় নাকি? সে তো শাহী পোশাকে থাকে। তো তুমি কি ভেবেছো ছদ্মবেশ শুধু তুমি নিতে পারো? আরে আমিও তো জাদুর সাহায্যে ছদ্মবেশ ধরে এসেছি। আমি জানতাম তুমি এখানেই আছো, তাই তো আমিও এসেছি। সত্যি কইতাছো? একদম সত্যি। তাইলে আজ থাইকা তুমি আমার রাজপুত্র আর আমি তোমার রাজকুমারী, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাই, আমার রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে। কালকে আবার দেখা হইব, কেমন? আচ্ছা। মেয়েটা তার ছাগলগুলো নিয়ে গুটি গুটি পায়ে লাফাতে লাফাতে চলে গেল। কিশোর মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার সাথে কথা বলতে বলতে ওর মেজাজ খারাপ হয়ে গেল। কখন ভালো হয়েছে কখন বুঝতেই পারেনি ও। ঠোঁটের কোণে তার হাসির রেখা ফুটে উঠল। গোসল শেষে কাপড় নেড়ে দিতে উঠোনে এলো পঙ্খী। দেরি দিয়ে গোসল করায় ছাদে আজ কাপড় দেওয়ার জায়গা পায়নি, তাই উঠোনে টাঙানো দড়িতে কাপড় নেড়ে দিতে এসেছে সে। কাপড় নেড়ে দিতে দিতে হঠাৎ কাছারি ঘর থেকে কারোর কথার আওয়াজ শুনতে পেল সে। একটু খেয়াল করতেই বুঝতে পারল এটা ইন্ধনের গলা। তার কথা শুনে বোঝা যাচ্ছে সে ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। নিশ্চয়ই তাকে খুব ভালোবাসেন উনি। ওনার কণ্ঠে কত আবেগ প্রকাশ পাচ্ছে। ইন্ধন বলছে, আই মিস ইউ সো মাচ মাই লাভ। তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। আবার কবে যে তোমার সাথে দেখা করতে পারবো বলো না, কবে আসবে তুমি? অপেক্ষা যে সহ্য হচ্ছে না। একবার আসলে আর দূরে যেতে দিব না, বিয়ে করে একেবারে ঘরে তুলে নিব। কাপড় নেড়ে দিয়ে ওখান থেকে সরে এলো পঙ্খী। এভাবে কারো ব্যক্তিগত আলাপ শোনাটা ঠিক না, তাই সে আর দাঁড়ালো না। মৃদু পায়ে হেঁটে শান পাথানো পুকুরের নিচের সিঁড়িতে এসে বসল। মনটা অকারণেই কেমন উদাসীন হয়ে গেল। ভালোবাসা বুঝি অনেক সুন্দর হয়। আচ্ছা, ওই লোকটা বেঁচে থাকলে কি আমাকে ভালোবাসতো? তখন কি সেও আমাকে নিয়ে এভাবে বলতো? পানির মাঝে তাকিয়ে নিচের প্রতিবিম্ব দেখতে পেল পঙ্খী। তার প্রতিবিম্বটাও যেন তার মতোই বেরং, কোনো রং নেই তার মাঝে। কে এই মানবী? কি তার পরিচয়? কি বা তার মনছিল? কোনো জবাব এলো না।
একটা দীর্ঘশ্বাস ছেড়ে পানিতে হাত নাড়িয়ে ঘোলা করে দিল। এসব ভাবনাও যে ওর জন্য বৃথা। ভালোবাসা ওর কাছে শুধুই মৃগ তৃষ্ণা। বিছানায় রতি ক্রিয়া শেষে ঘর্মাক্ত বিবস্ত্র শরীরে বালিশে ঠাস করে শুয়ে পড়ল জুবায়েদ। পাশে পিঠির চাদর টেনে নগ্ন শরীর কিছুটা ঢাকল। মহিলা ওয়ার্ড কমিশনার হওয়ার আশায় জুবায়েদকে খুশি করছে সে। তবে জুবায়েদের শরীর তৃপ্ত হলেও তার মন যে এখনো অতৃপ্ত। চোখের সামনে কচি নারীকে দেখেও তাকে না পাওয়ার হাহাকার তাকে শান্তি দিচ্ছে না। বারবার পঙ্খির সুন্দর কোমল বদনের ছবি চোখের সামনে ভাসছে। লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখবে ওকে? সেদিন রাতে তো একটুর জন্য ধরা পড়ে যায়নি, কিন্তু এভাবে আর কতদিন? ওই মোহময়ী নারীকে বিছানায় না পাওয়া পর্যন্ত শান্তি আসছে না। কিছু না কিছু করতেই হবে। পাশ থেকে বিথি জুবায়েদের বুকের ওপর এসে বলল, তো জুবায়েদ সাহেব, আপনি খুশি তো? এবার আমার ওয়ার্ড কমিশনার হওয়া পাক্কা তো? আরে হ্যাঁ জানেমান, এটা আবার বলতে হয়। মনে করো তুমি ওয়ার্ড কমিশনার হয়ে গেছো। কিন্তু শুনেছি আপনার চাচাতো ভাই ইন্ধন নাকি সামনের ইলেকশনে দাঁড়াবে। এমনিতেও গ্রামে তার জনপ্রিয়তা অনেক বেশি। তাহলে কি আপনার কোনো ক্ষমতা থাকবে? তখন না আবার আমাকে ইন্ধনের কাছে মেহনত করতে হয়। জুবায়েদ বিথির চুলের মুঠি ধরে চোয়াল শক্ত করে বলল, শালা, তোর শরীরের জ্বালা বুঝি মেটেনি এখনো? ইন্ধনের বিছানায় যাওয়ার জন্য ছটফট করছিস মনে হচ্ছে। তোর জন্য শুধু ওই মজুমদারই যথেষ্ট। খবরদার, আর কখনো আমার ক্ষমতা নিয়ে কথা বলবি না। কালকের ছোকরা এই জুবায়ের মজুমদারকে কখনো টক্কর দিতে পারবে না। কথাগুলো বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল বিথিকে। বিথির ওপর রাগ ছাড়লেও তার মনে ঠিকই সংশয় হানা দিচ্ছে। ইন্ধনের পপুলারিটি তাকে একটু হলেও নাড়া দিচ্ছে। ইন্ধন ইলেকশনে জিতে গেলে সবচেয়ে বড় ক্ষতি ওরই, আর ও সেটা হতে দিতেই পারে না। কিছু না কিছু তো করতেই হবে। ইন্ধনের ডানা কাটতেই হবে। আবারও একই স্থানে বসে আছে রাজকন্যার অপেক্ষায়। রোজ এই সময়ে আসে মেয়েটা। গত এক সপ্তাহে রোজই মেয়েটার সাথে দেখা করতে আসে সে। এটা যেন অভ্যেসে পরিণত হয়ে গেছে। সারা দিন অপেক্ষা করে থাকে মেয়েটার সাথে দেখা করার জন্য। মেয়েটার মিষ্টি কথার ফুলঝুরি শুনতে অনেক ভালো লাগে তার। মনে হয় সারা দিন শুধু মেয়েটার কথাই শুনুক। নিজেকে এখনো সে রাজকন্যাই বলে, আর তাকে রাজপুত্র। ছেলেটাও তাকে রাজকন্যা বলেই ডাকে। মনে হয় যেন সত্যি করে কোনো রূপকথার রাজ্যে চলে গেছে তারা। সময়টা কখন কেটে যায় বোঝাই যায় না। ছেলেটার ভাবনার মাঝে রাজকন্যা চলে এলো। কি নিষ্পাপ তার হাসি মুখটা, দেখলেই যেন মনটা ফুরফুরে হয়ে যায়। রাজকন্যা রাজপুত্রের কাছে এসে বসল। রাজপুত্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। কি এটা? এডো দলিয়া আমা করে বাড়িতে বানাইছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। খাও, দেখো মেলা মজা। রাজপুত্র মুচকি হেসে একটা দলিয়া নিল। খেয়ে তেমন মজার কিছু বুঝল না, তবে মেয়েটার মুখের হাসি যেন এর স্বাদ 1000 গুণ বাড়িয়ে দিল। খেতে খেতে রাজপুত্র খেয়াল করল রাজকন্যার হাতে কেমন কেটে গিয়ে লাল দাগ হয়ে আছে। বুকের কেমন যেন একটা ব্যথার অনুভব হলো রাজপুত্রের। সে মেয়েটার হাত টান দিয়ে ভ্রু কুঁচকে পড়ল। কি হয়েছে তোমার হাতে, এভাবে কাটলো কি করে? আরে এটা কিছুই না, আসলে কাচের চুড়ি পরবার গেছিলাম, তখন চুড়ি ভাঙ্গা হাত কাটা গেছে। রাজপুত্রের বিষয়টা মোটেও ভালো লাগলো না। কেন যেন তার খুব রাগ হলো। সে একটু রাগী সুরে পড়ল, কাচের চুড়িতে হাত কাটে তাহলে পড়তে যাও কেন? খবরদার, আর কখনো কাচের চুড়ি পরবে না। কন্যা মুখটা ছোট্ট করে বলল, কিন্তু আমার তো চুড়ি পরা মেলা পছন্দ। চুড়ি পরতে আমার খুব ভাল লাগে। রাজকন্যার মলিন মুখখানা দেখে রাজপুত্র আর কিছুই বলতে পারল না। কিছু একটা ভাবতে লাগলো সে। সেদিনের মতো চলে এলো। পরদিন আবারও একই সময় দেখা করতে গেল সে। রাজকন্যা আসতেই তার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলেই দেখো। রাজকন্যা প্যাকেট খুলে দেখলো তাতে লাল আর নীল রঙের 2 ডজন প্লাস্টিকের পেঁচানো ছুরি। সে আনন্দিত হয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য। কাচের চুড়ি পড়তে গেলে হাত কেটে যায়, তাই ফেরিওয়ালার কাছ থেকে এই পেঁচানো চুড়ি এনেছি তোমার জন্য। এগুলো পড়তে আর হাত কাটবে না। চুড়ি আমার লাইকা?
রাজকন্যা প্রফুল্লিত হয়ে চুড়িগুলো 2 হাতে পরে নিল। চুড়ি পরে সে খুব খুশি, হাত নাড়িয়ে নাড়িয়ে রাজপুত্রকে দেখাচ্ছে। রাজপুত্র মুগ্ধ নয়নে দেখছে রাজকন্যাকে। মেয়েটাকে খুশি দেখলে তার এত প্রশান্তি হয় কেন? মনে হয় বুঝি এর থেকে আনন্দ কিছুতেই নেই। তাই তো রোজ ছুটে আসে মেয়েটাকে দেখতে, ওর রাজকন্যাকে দেখতে। দিন গিয়ে রাতে লুকায়, রাত পেরিয়ে প্রভাতে গড়ায়। রাজকন্যা আর রাজপুত্রের সাক্ষাৎ এভাবেই অব্যাহত থাকে। দুনিয়ার বাস্তবতার থেকে দূরে নিজেদের এক আলাদা দুনিয়া বানিয়ে নেয় তারা। রাতের খাবার শেষে বাদবাকি খাবারগুলো গুছিয়ে রাখছে পঙ্খী। কণিকাও রান্নাঘরের বাকি কাজ করছে। কাজের মাঝেই হঠাৎ কণিকা বেসিংয়ের কাছে গিয়ে গড়গড় করে বমি করে দিল। আচমকা কণিকার বমি করা দেখে পঙ্খী একটু ঘাবড়ে গেল। সে এগিয়ে গেল কণিকার কাছে। বমি করে ক্লান্ত হয়ে গেছে কণিকা। পঙ্খী উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে ভাবি, হঠাৎ বমি হচ্ছে কেন? কণিকা ক্লান্ত কণ্ঠে বলল, না তেমন কিচ্ছু না, হয়তো অ্যাসিডিটি হয়েছে। কিন্তু আপনাকে ইদানিং প্রায়ই কেমন অসুস্থ দেখায়। সেদিনও দেখলাম আপনার মাথা ঘুরছে, আবার বমিও হলো। আপনি কি অন্তঃসত্ত্বা? পঙ্খির কথায় কণিকা চকিত হয়ে তাকালো পঙ্খির পানে। চোখ মুখে তার ভয়ের ছাপ প্রকাশ পাচ্ছে। সে হঠাৎ কিছুটা তেতে উঠে বলল, কি যাতা বলছো? বমি করলেই পোয়াতে হয়ে যায় নাকি মানুষ? আর তোমাকে না কতবার বলেছি আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না, তাও কেন বারবার আমাকে বিরক্ত করো তুমি? দেখো নিজের চরকায় তেল দাও, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। কথাগুলো বলেই কণিকা দ্রুত গতিতে ওখান থেকে চলে গেল। পঙ্খী বেচারি হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। ও বুঝতেই পারল না কি এমন বলল যার কারণে কণিকা এত রেগে গেল। হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করলেন কেন উনি? কিছু কি লুকোচ্ছেন উনি? ভাবনায় ইতি টেনে আপাতত নিজের কাজে মনোনিবেশ করলো সে। রান্নাঘরের কাজ সেরে নিচের কক্ষে এলো পঙ্খী। এতক্ষণ রান্নাঘরে থাকায় শরীর অনেক ঘেমে গেছে। দরজা লাগিয়ে ফ্যান চালিয়ে দিয়ে গায়ের ওড়নাটা সরিয়ে রেখে বাতাসের নিচে একটু আরাম করে বসল পঙ্খী। কৃত্রিম বাতাসে শরীরটা জুড়ানোর প্রচেষ্টা তার। 5 মিনিট অতিক্রম হতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অভ্যেস অনুযায়ী পঙ্খী দিয়াশলাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দিয়াশলাই পেল না সে। উপায় অন্তর না পেয়ে সে ধীরে ধীরে অন্ধকারে হাতড়িয়ে দরজা খুলে বের হলো। অন্ধকারে ওড়নাটা নেওয়ার কথা আর মনে থাকলো না তার। ওভাবেই দরজা খুলে বাইরে আসলো সে। হঠাৎ কোমরে কারোর হাতের স্পর্শ পেল পঙ্খী। আত্মা কেঁপে উঠল তার। পঙ্খী ভয় পেয়ে চিৎকার করতে নিলেই একটা হাত তার মুখ চেপে ধরল। আতঙ্কে পঙ্খীর জান বেরিয়ে যাওয়ার উপক্রম। ছাড়া পাওয়ার জন্য পঙ্খী ছটফট করতে লাগলো। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কোমরে থাকা হাতটার বিচরণ বাড়তে লাগলো। ধীরে ধীরে হাতটা উপরের দিকে উঠিয়ে পঙ্খীর স্পর্শ কাতর স্থানে জঘন্যভাবে স্পর্শ করলো। পঙ্খীর গা গুলিয়ে আসছে। এই নিকৃষ্ট স্পর্শ থেকে মরে যাওয়াও শ্রেয়। চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে তার। আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। তখনই নিচ থেকে শামসুল মজুমদারের কণ্ঠ শোনা গেল, এই বিদ্যুৎ নিয়ে এবার কিছু করতে হবে, রোজ রোজ এই অবস্থা হচ্ছে। শামসুল মজুমদারের কণ্ঠ শুনে হঠাৎ সেই জঘন্য লোকটি পঙ্খীকে ছেড়ে দিল। পঙ্খী আশেপাশে হাতড়িয়ে কাউকেই পেল না। ঠিক ওই সময় বিদ্যুৎ চলে এলো। আশেপাশে তাকিয়েও কাউকে পেল না। পঙ্খীর গায়ে ওড়না ছিল না, তাই সে দৌড়ে নিচের রুমে চলে গেল। পঙ্খী যেতেই দেওয়ালের পেছন থেকে বেরিয়ে এলো জুবায়েদ। হাতের দিয়াশলাইটা ঘোরাতে ঘোরাতে বিশ্রীভাবে হাসল সে। একদিন না একদিন এই রমণীকে সে পুরোপুরি ভোগ করেই ছাড়বে। বিছানায় ভয়ে জবথবু হয়ে বসে আছে পঙ্খী। হাত পা থরথর করে কাঁপছে। হাঁটুর ভেতর মুখ দিয়ে কেঁদে যাচ্ছে সে। ওই জঘন্য স্পর্শের কথা ভুলতে পারছে না সে। সারা শরীর রিরি করছে। মনে হচ্ছে বিষাক্ত বিচ্ছুরা ওর সারা শরীরে ছোবল মারছে। ভেতরটা যেন উল্টে আসতে চাচ্ছে। এসব কেন হলো ওর সাথে? কে ছিল ওই জঘন্য লোকটা? এখন কি করবে ও? কাকে বলবে এই কথা? কেউ কি বিশ্বাস করবে? বরং ওর ওপরই আঙ্গুল উঠবে। দুনিয়াতে দোষ সব সময় মেয়েদেরই হয়, মান সব সময় মেয়েদেরই যায়। বলবেই বা কি করে? এমন জঘন্য কথা সবার সামনে কিভাবে বলবে? ছি ছি ছি, কেন হলো এমন? কেন কেন এর আগে মরণ হলো না কেন আমার? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পঙ্খীর। না কাউকে বলতে পারছে, না সইতে পারছে সে। এ কেমন অসহনীয় যন্ত্রণা!
সারা রাত এই যন্ত্রণার মাঝেই পার করলো পঙ্খী। একটুও ঘুমোতে পারল না। একা একা রুমে ভয় করলেও কোথাও যেতে পারল না সে। এত রাতে কার কাছেই বা যাবে সে? কোনো রকমে রাতটা পার করলো সে। সকালে নিজেকে একটু সামলে নিয়ে যথারীতি সংসারের কাজে লেগে পড়ল সে। রান্নাঘরে কণিকার সাথে সকালের রান্নার কাজে লেগে আছে। কণিকার সাথে আর তেমন কথা হয়নি পঙ্খির। আপাতত সে নিজের মনের অশান্তির সাথে যুদ্ধ করছে। কাকে সে এই কথা বলতে সেটাই ভাবছে। ভাবনার মাঝেই ছায়া এসে পড়ল।